কল্পনা করুন ১৯১৩ সালের এক রৌদ্রোজ্জ্বল সকালে আপনি আপনার সদ্য কেনা ফোর্ড মডেল টি গাড়ির স্টিয়ারিং হুইলে হাত রেখে খোলা রাস্তায় ছুটে চলেছেন। মাথার উপর ছাদ নেই, বাতাসের রোমাঞ্চকর স্পর্শ, চারপাশের দৃশ্যপট দ্রুত পাল্টে যাচ্ছে। জীবন যেন এক নিখুঁত সিম্ফনি। এমন সময় হঠাৎ আপনার দৃষ্টি পড়ল ফুয়েল গেজের দিকে, যা প্রায় শূন্যের কোঠায়। বুকের ভেতরটা ধুক করে উঠল। এমন পরিস্থিতিতে কি করবেন যখন গ্যাস স্টেশন বলে কিছু নেই? সৌভাগ্যবশত এই দিনটি ছিল ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী। কারণ ঠিক কোণ ঘুরতেই আপনার চোখে পড়ল এক নতুন দিগন্ত, পৃথিবীর প্রথম গ্যাস স্টেশন। আপনি গাড়িটা থামালেন, আর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার গাড়ির ট্যাঙ্ক ভরে গেল। এই ছোট্ট আপাতদৃষ্টিতে সাধারণ ঘটনাটি আসলে ছিল এক বৈপ্লবিক ধারণার জন্মলগ্ন, যা পরবর্তীতে পুরো পৃথিবীর গতিপথ বদলে দিতে শুরু করে। এই গ্যাস স্টেশনগুলির আগমন গাড়ির বাজারকে এক অভাবনীয় বিস্ফোরণের দিকে ঠেলে দেয়। আগে যেখানে গাড়ি কেবল শৌখিনতার প্রতীক ছিল, এখন তা ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে সহজলভ্য হতে শুরু করে। ১৯১৩ সালের এই ঘটনা থেকে মাত্র কয়েক বছরের মধ্যেই আমেরিকার আনাচে কানাচে ১,৫০,০০০-এরও বেশি গ্যাস স্টেশন গড়ে ওঠে। প্রতিটি গ্যাস স্টেশন যেন ছিল স্বাধীনতার এক নতুন প্রতীক। মানুষের চলাচলের স্বাধীনতা তখন এক নতুন মাত্রা পায়। দূরপাল্লার যাত্রা আর কঠিন কিছু রইল না। এরপর থেকে রাস্তার ধারে বিপজ্জনক আগুনের ঝুঁকি থাকা কাঠের দোকানগুলোর রূপ নেয় সুসংগঠিত দ্রুতগতির পিট স্টপে, যেখান থেকে এখন প্রতিদিন সারা বিশ্বে প্রায় ৩ বিলিয়ন গ্যালন ফুয়েল সরবরাহ করা হয়। এই বিবর্তন কেবল একটি কাঠামোগত পরিবর্তন ছিল না, বরং এটি ছিল জ্বালানি সরবরাহের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। অনিরাপদ এবং বিচ্ছিন্ন কাঠের দোকানগুলো ধীরে ধীরে পরিণত হয় আধুনিক, নিরাপদ এবং অত্যন্ত দক্ষ গ্যাস স্টেশনে, যা বিশ্বব্যাপী জ্বালানি চাহিদা পূরণে অপরিহার্য ভূমিকা রাখে। আমরা পুরো বিষয়টাকে মডেল করে দেখাবো গ্যাস স্টেশনের আড়ালে লুকানো প্রকৌশল, শত বছর ধরে এর উন্নয়নের লড়াই, আর সেই অসাধারণ যন্ত্রপাতি যা এসব স্টেশনকে চালিয়ে রাখে প্রতিদিন। এই মডেলিংয়ের মাধ্যমে আমরা উন্মোচন করব গ্যাস স্টেশনের জটিল নকশা, এর ভূগর্ভস্থ ট্যাঙ্ক থেকে শুরু করে পাম্পের সূক্ষ্ম যন্ত্রাংশ পর্যন্ত প্রতিটি স্তরের কার্যকারিতা। এটিকে কোনো একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং এটি হলো মানব ইঞ্জিনিউরিটি এবং প্রকৌশল বিদ্যার এক অসাধারণ নিদর্শন। আজকের অত্যাধুনিক গ্যাস স্টেশনগুলোর কার্যকারিতা এবং ঐতিহাসিক বিবর্তন বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে এমন এক সময় যখন এর ধারণাই ছিল না। বিংশ শতাব্দীর শুরুর দিকে, যখন স্বয়ংক্রিয় গাড়ির প্রচলন সবে শুরু হয়েছে, অধিকাংশ মানুষের পৃথ্বী গাড়ি ছিল না। সেই সময় কেরোসিন ছিল একটা অপরিহার্য জ্বালানি, যা মূলত ল্যাম্প জ্বালানো এবং রান্নার চুলা জ্বালানোর জন্য ব্যবহৃত হতো। কেরোসিন কেনা ছিল একটি ভিন্ন অভিজ্ঞতা। ক্রেতারা স্থানীয় হার্ডওয়্যার দোকানে যেতেন, যেখানে দোকানের কর্মচারীরা হাতে করে ক্যানে কেরোসিন ভরে দিতেন। যখন প্রথম দিকের গাড়িগুলো বাজারে এলো, তখন এই কেরোসিন হাতে ধরা ফানেলের সাহায্যে গাড়ির ট্যাঙ্কে ঢালতে হতো। এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ধীর, ঝুঁকিপূর্ণ এবং অস্বস্তিকর। জ্বালানি ভরার এই প্রথাক্রমে অসহনীয় হয়ে উঠছিল, যা একটি নিরাপদ এবং কার্যকর পদ্ধতির প্রয়োজনীয়তাকে তীব্রভাবে অনুভব করিয়েছিল। এই সংকটের সমাধান নিয়ে আসেন আমেরিকান উদ্ভাবক সিলভানাস বাউজার। ১৯০৫ সালে তিনি আবিষ্কার করেন ফুয়েল পাম্প। এটি ছিল হাতে ঘোরানো একটি যন্ত্র, যা একমুখী ভালভের মাধ্যমে কেরোসিন বের করে উপরের নল দিয়ে সরাসরি গাড়ির ট্যাঙ্কে ঢালত। বাউজারের এই উদ্ভাবন ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রতিবার হাতল ঘোরানোর ফলে নির্দিষ্ট পরিমাণে, অর্থাৎ ১ গ্যালন জ্বালানি বের হতো, যা নির্ভুল পরিমাপের নিশ্চয়তা দিত। এই পাম্পগুলো অল্প সময়ের মধ্যে শহরের রাস্তার ধারে বসানো শুরু হয়। এর ফলে গাড়ির চালকরা একজন অ্যাটেন্ডেন্টের সাহায্যে সহজেই তাদের গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করতে পারতেন, যা জ্বালানি ভরার প্রক্রিয়াকে অনেক সহজ এবং দ্রুত করে তুলেছিল। এই উদ্ভাবন আধুনিক গ্যাস স্টেশনগুলোর ভিত্তি স্থাপন করেছিল এবং মোটর গাড়ির প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শুরুর দিকে গ্রাহকদের মধ্যে একটা বড় সমস্যা এবং অনিশ্চয়তা থেকেই যাচ্ছিল। তারা নিশ্চিত হতে পারতেন না যে তারা আসলেই ঠিক পরিমাণে জ্বালানি পাচ্ছেন কিনা। এই সমস্যা সমাধানের জন্য একটি অভিনব পদ্ধতি অবলম্বন করা হলো, যার নাম দেওয়া হলো ভিজিবল ফুয়েল পাম্প। এই পাম্পগুলোর কার্যপদ্ধতি ছিল বেশ স্বচ্ছ। পাম্পের অ্যাটেন্ডেন্ট প্রথমে একটি কাঁচের তৈরি স্বচ্ছ ট্যাঙ্কে গ্রাহকের চাহিদা মাফিক নির্দিষ্ট পরিমাণে জ্বালানি তুলে আনতেন। গ্রাহক নিজ চোখে দেখতে পারতেন যে ঠিক কতটা জ্বালানি নেওয়া হচ্ছে। এরপর একটিমাত্র ভালভ খুলে দেওয়া হতো এবং সেই পরিমাপ করা জ্বালানি সরাসরি গাড়ির ট্যাঙ্কে প্রবাহিত হতো। এতে করে গ্রাহকদের মনে কোনো সন্দেহ না থাকতো যে তারা সঠিক পরিমাণে জ্বালানি পাচ্ছেন না। ১৯০০ সালের দিকে আমেরিকায় গাড়ির সংখ্যা ছিল মাত্র ৮,০০০। এই সময়ে রাস্তার পাশে গড়ে ওঠা ছোট ছোট গ্যাস পাম্পগুলো বেশ কার্যকর ছিল এবং প্রয়োজন মেটাতে পারছিল। তবে এই পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র ১২ বছরের মধ্যে
অর্থাৎ 1912 সালের মধ্যে গাড়ির সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে 12 লাখে গিয়ে পৌঁছায়। গাড়ির সংখ্যা এত দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্রতিটি পাম্পের সামনে দীর্ঘ লাইন তৈরি হতে শুরু করে। 50 গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন ছোট ছোট ট্যাঙ্কগুলো আর এই বিপুল চাহিদা সামলাতে পারছিল না। এছাড়াও এই পাম্পগুলোর একটি বড় বিপদ ছিল। যেহেতু জ্বালানি বেশিরভাগই উপরে রাখা হতো, তাই যে কোনো সময় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকত। এই সমস্যাগুলো মোকাবেলায় 1913 সালে একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়। গালফ অয়েল কোম্পানি পিটসবার্গ শহরে বিশ্বের প্রথম ডেডিকেটেড ফুয়েলিং স্টেশন চালু করে। এই স্টেশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল একটি বিশাল আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, যা মাটির নিচে স্থাপন করা হয়েছিল। এই ট্যাঙ্কের সাথে 6টি পাম্প সংযুক্ত ছিল, যার ফলে একই সময়ে একাধিক গাড়ি জ্বালানি নিতে পারত। এটি কেবল জ্বালানি সরবরাহের প্রক্রিয়াকেই দ্রুতই করেনি, বরং মাটির নিচে জ্বালানি সংরক্ষণের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকিও বহুলাংশে কমিয়ে এনেছিল। এই ডেডিকেটেড ফুয়েলিং স্টেশনই আধুনিক গ্যাস স্টেশনের ভিত্তি স্থাপন করেছিল। খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি, মুখে মুখে রটতে লাগলো নতুন এই সুবিধার কথা, যা গাড়ির মালিকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করছিল। মাত্র এক সপ্তাহের মধ্যে সেই সাধারণ গ্যারেজটি প্রতিদিন 350 গ্যালন পর্যন্ত কেরোসিন বিক্রি করতে শুরু করে। প্রতিটি গ্যালনের দাম ছিল মাত্র 27 সেন্ট, যা সেই সময় প্রেক্ষাপটে ছিল অত্যন্ত সাশ্রয়ী। এই অভাবনীয় সাফল্য দ্রুতই অন্যদের অনুপ্রাণিত করে। খুব অল্প সময়ের মধ্যেই সারা দেশে এমন পেট্রোল স্টেশন ছড়িয়ে পড়তে থাকে। শহর থেকে গ্রামে মহাসড়কের পাশে গড়ে উঠতে থাকে একের পর এক নতুন জ্বালানি কেন্দ্র। এই পেট্রোল পাম্পগুলো কেবল জ্বালানি বিক্রির স্থান ছিল না, এগুলো হয়ে উঠেছিল আধুনিকতার প্রতীক। গাড়ি, যা একসময় শুধু অভিজাতদের বিলাসিতা ছিল, তা ক্রমশ সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে আসতে থাকে। আর এই গাড়ি হয়ে ওঠে মুক্তির প্রতীক, ব্যক্তিগত স্বাধীনতা, গতি এবং দূরপাল্লার ভ্রমণের প্রতিচ্ছবি। মানুষ শহর ছেড়ে গ্রামে যেতে পারত, কাজের প্রয়োজনে দূরে পাড়ি দিতে পারত, আর অবকাশ যাপনে ঘুরতে পারত দেশের আনাচে কানাচে। তবে প্রযুক্তি থেমে থাকে না। 1920 সালের দশকে এসে জ্বালানি শিল্পে এক বড় পরিবর্তন আসে। কেরোসিনের পরিবর্তে গ্যাসোলিন বা পেট্রোল গাড়ির মূল জ্বালানি হিসেবে জায়গা নেয়। এর প্রধান কারণ ছিল গ্যাসোলিনের তুলনামূলকভাবে বেশি কার্যকারিতা এবং সহজে জ্বলে ওঠার ক্ষমতা, যা ইঞ্জিনকে আরও মসৃণ ও শক্তিশালী করে তুলত। কেরোসিনের ফ্ল্যাশ পয়েন্ট ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই তাপমাত্রার নিচে এটি দাহ্য বাষ্প তৈরি করত না, যা এটিকে তুলনামূলকভাবে নিরাপদ রেখেছিল। কিন্তু গ্যাসোলিনের আগমনে নতুন এক বিপদ তৈরি হয়, ভেপার বা বাষ্প। গ্যাসোলিনের ফ্ল্যাশ পয়েন্ট ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এর অর্থ হলো স্বাভাবিক তাপমাত্রাতেও গ্যাসোলিন অনবরত জ্বলনশীল বাষ্প ছড়াতো। এই বাষ্প গাড়ির ফুয়েল ট্যাঙ্কের মধ্যে জমা হতো, যা ছিল এক সুপ্ত আগ্নেয়গিরির মতো। যখনই কেউ গাড়িতে ফুয়েল ভরত, এই দাহ্য বাষ্প বাতাসে ছড়িয়ে পড়ত, আর ছোট্ট একটি স্পার্ক, যেমন স্থির বিদ্যুৎ, একটি সিগারেট বা ইঞ্জিনের কোনো স্ফুলিঙ্গ, মানেই ছিল ভয়াবহ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড, ধ্বংস। এই নতুন বিপদ মোকাবেলায় প্রকৌশলী এবং বিজ্ঞানীরা দ্রুত নতুন নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগ দেন। ভেপার রিকভারি সিস্টেম, উন্নত ভেন্টিলেশন এবং নিরাপদ জ্বালানি হ্যান্ডেলিং পদ্ধতির প্রচলন হয়, যা আজকের আধুনিক গ্যাস পেট্রোল পাম্পগুলির ভিত্তি স্থাপন করেছে। প্রথিত গ্যাস স্টেশনগুলোকে রাস্তাঘাটের বিপজ্জনক আগুনের উৎস থেকে একটি নিরাপদ, স্বয়ংক্রিয়, স্বপরিষেবা প্ল্যাটফর্মে রূপান্তরিত করার পিছনে ছিল কিছু অসাধারণ প্রকৌশল বুদ্ধির প্রয়োগ। এই উদ্ভাবন গ্যাস শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল, যা গ্রাহকদের জন্য ফুয়েল ভরাকে আরও সহজলভ্য এবং অর্থনৈতিক করে তুলেছিল। একসময় প্রতিটি গাড়িতে ফুয়েল ভরার কাজটি শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীরাই করতেন। এই পদ্ধতি সময়সাপেক্ষ এবং শ্রমনির্ভর ছিল, যা স্টেশনের পরিচালন ব্যয় বৃদ্ধি করত। কিন্তু যখন বাজারে প্রতিযোগিতা বাড়তে শুরু করল, তখন স্টেশন মালিকরা মরিয়া হয়ে উঠলেন খরচ কমাতে। খরচ কমানোর এই তাগিদই নতুন উদ্ভাবনের পথ খুলে দেয়। ঠিক তখন 1948 সালে ফ্র্যাঙ্ক উলরিক পৃথিবীর প্রথম সেলফ সার্ভিস গ্যাস স্টেশন খুললেন। উলরিকের এই সাহসী পদক্ষেপ ছিল একটি অসাধারণ বাণিজ্যিক দূরদর্শিতার ফল। কোনো কর্মচারী না থাকায় তিনি ফুয়েলের দাম কমিয়ে আনতে পারলেন। 23 সেন্ট থেকে নেমে এলো 18 সেন্ট প্রতি গ্যালন, যার ফলে তিনি বাজারের অন্যদের চেয়ে অনেক সস্তায় ফুয়েল দিতে পারতেন, যা দ্রুত গ্রাহকদের আকর্ষণ করে। তবে শুরুটা মসৃণ ছিল না, তখনও মানুষ পুরোপুরি প্রস্তুত ছিল না। গ্রাহকরা নিজেরা ফুয়েল ম্যানেজ করবে, এই ধারণাটাই বেশ বিপজ্জনক মনে হতো। অগ্নিকাণ্ডের ভয় এবং ফুয়েল উপচে পড়ার আশঙ্কা ছিল প্রধান কারণ, আর তাই সেলফ সার্ভিস স্টেশনগুলো যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় নিষিদ্ধ হয়ে গেল। এই নিষেধাজ্ঞা উঠে যেতে প্রায় 3 দশক সময় লেগেছিল, যা প্রমাণ করে যে প্রযুক্তিগত উদ্ভাবনের সাথে সামাজিক গ্রহণযোগ্যতার জন্য কতটা সময় এবং শিক্ষামূলক প্রচারণার প্রয়োজন হয়। প্রারম্ভিক সেলফ সার্ভিস স্টেশনগুলোর একটি প্রধান সমস্যা ছিল যে গ্রাহকেরা জানতেনই না কখন গাড়ির ট্যাঙ্ক ভরে গেছে। ফলে ফুয়েল প্রায়ই উপচে পড়ত, ছড়িয়ে পড়ত পুরো স্টেশন জুড়ে। এই সমস্যার সমাধানেই আসল প্রকৌশল বুদ্ধির প্রয়োজন ছিল, যা ফুয়েল পাম্পকে আরও নিরাপদ এবং স্বয়ংক্রিয় করে তুলবে। পরবর্তীতে স্বয়ংক্রিয় শাট অফ নজল বা অটোমেটিক শাট অফ নজলের মতো উদ্ভাবন এই সমস্যা সমাধান করে, যা ট্যাঙ্ক পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ফুয়েল প্রবাহ বন্ধ করে দিত।
তবে মাটির নিচে তখনও লুকিয়ে ছিল এক বিপজ্জনক সমস্যা, ভূগর্ভস্থ গ্যাসোলিন ট্যাঙ্কগুলো। বিশাল এই আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কগুলোতে যখন গ্যাসোলিন জমা রাখা হতো, তখন তার ভেতরে ধীরে ধীরে জমে উঠত দাহ্য বাষ্প। গ্যাসোলিন অত্যন্ত উদ্বায়ী হওয়ায় তাপমাত্রার সামান্য পরিবর্তনেও এই বাষ্পের পরিমাণ বাড়ত। যখনই নতুন তেল ভরতে হতো, তখন পুরনো বাষ্পটা চাপ খেয়ে ভেন্ট পাইপের মাধ্যমে বাইরে বেরিয়ে আসত বাতাসে। বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এই বাষ্প হয়ে উঠত এক ভয়ঙ্কর আগুনের ফাঁদ। সময়ের সাথে সাথে মাটির নিচে আর্দ্রতা এবং রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে স্টিলের ট্যাঙ্কগুলো ক্ষয়ে যেত। এই ক্ষয় হয়ে উঠত গ্যাস লিকের উৎস। ট্যাঙ্ক থেকে চুঁইয়ে পড়া গ্যাসোলিন ভূগর্ভস্থ পানি এবং মাটিকে দূষিত করত গোপনে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করত। এই নীরব দূষণ অনেক সময় চোখে পড়ত না, যতক্ষণ না পরিস্থিতি গুরুতর আকার ধারণ করত। আজকের দিনে প্রতি কয়েকদিন পরপর একটা বড় ট্রাক আসে ট্যাঙ্কগুলো রিফিল করতে। এই ট্রাকগুলো বিশেষভাবে ডিজাইন করা হয় গ্যাসোলিন পরিবহনের জন্য। ট্রাকের চালক একটি ভালভে কানেক্ট করে, যা মাটির নিচে থাকা মূল ট্যাঙ্কের সাথে যুক্ত। এরপর ট্রাক থেকে গ্যাসোলিন ভূগর্ভস্থ ট্যাঙ্কের ভেতর ঢুকতে শুরু করে। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুসংগঠিত এবং সুরক্ষিত। যখনই ট্যাঙ্কের গ্যাসোলিনের স্তর পৌঁছায় 95%-এর কাছাকাছি, তখন একটি অত্যাধুনিক ফ্ল্যাপার ভালভ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এই ফ্ল্যাপার ভালভটি মেকানিক্যাল এবং ইলেকট্রনিক সেন্সরের সমন্বয়ে কাজ করে, যা অত্যন্ত নির্ভুলভাবে তেলের স্তর পরিমাপ করে। ফলশ্রুতি আর অতিরিক্ত তেল ঢোকে না, যা উপচে পড়া রোধ করে এবং পরিবেশ দূষণের ঝুঁকি কমায়। এছাড়াও আধুনিক সিস্টেমে বাষ্প পুনরুদ্ধার প্রযুক্তি ব্যবহার করা হয়। রিফিউয়েলিংয়ের সময় ট্যাঙ্কের ভেতর থেকে যে দাহ্য বাষ্প বেরিয়ে আসে, তা বাতাসে মিশে যাওয়ার বদলে একটি বিশেষ সিস্টেমে সংগ্রহ করা হয় এবং পরে এটিকে পুনরায় ব্যবহার করা হয় অথবা নিরাপদে নিষ্কাশন করা হয়। এর ফলে বায়ুমণ্ডলে দাহ্য বাষ্পের নির্গমন কমে যায় এবং আগুনের ঝুঁকি বহুলাংশে হ্রাস পায়। এবার আসা যাক গ্রাহকের কাছে ফুয়েল পৌঁছানোর প্রক্রিয়ায়। যখন কোনো গ্রাহক ফুয়েল নিতে আসেন, তখন ট্যাঙ্কের নিচে বসানো একটি শক্তিশালী পাম্প চালু হয়। এই পাম্প ফুয়েলকে ওপরে টেনে তোলে এবং সেটি পাইপ ও ফিল্টার অতিক্রম করে ডিসপেন্সারে এসে পৌঁছায়। এরপর ডিসপেন্সার থেকে ফুয়েল চলে আসে ফুয়েল নজলে। এই ফুয়েল নজলটি সম্ভবত পুরো ব্যবস্থার সবচেয়ে জটিল এবং চমৎকার যান্ত্রিক অংশ। এর নকশা এবং কার্যকারিতা প্রকৌশলের এক দারুণ উদাহরণ। আগে ফুয়েল নজলগুলো ছিল খুবই সাধারণ, এক ধরনের সোজা ভালভ যা ফুয়েল ছাড়ার জন্য ব্যবহৃত হতো। কিন্তু আধুনিক নজলগুলো এক যান্ত্রিক শিল্পকর্মে পরিণত হয়েছে। এগুলো এতটাই নির্ভুলভাবে কাজ করে যে গাড়ি কখনো অতিরিক্ত ফুয়েল নিতে পারে না। এই অত্যাধুনিক নকশা নিশ্চিত করে যে প্রতি ফোঁটা ফুয়েলের ব্যবহার যেন সবচেয়ে কার্যকর হয় এবং কোনো অপচয় না হয়। ফুয়েল যখন নলের ভেতর দিয়ে প্রবেশ করে, তখন তা একটি সংকীর্ণ মুখ দিয়ে প্রবাহিত হয়। এই মুখের চারপাশে থাকে ছোট ছোট ছিদ্র, যেগুলো একটি পাতলা টিউব দিয়ে নলের মাথার দিকে চলে যায়। যখন ফুয়েল এই ছিদ্রগুলোর পাশ দিয়ে প্রবাহিত হয়, তখন সেখানে কম চাপার একটি অঞ্চল তৈরি হয়, যাকে ভেঞ্চুরি এফেক্ট বলে। এই ইফেক্টের কারণে টিউবের ভেতর দিয়ে বাতাস টেনে নেওয়া শুরু হয় এবং সেটি ফুয়েলের সঙ্গে মিশে যায়। আরেকটি টিউব, যা সেই সংকীর্ণ অংশের সঙ্গে সংযুক্ত, সেটি চলে যায় একটি ছোট চেম্বারে, যেখানে একটি সিল করা মেমব্রেন থাকে। এখানেই ঘটে আসল জাদু। যখন কেউ ফুয়েল নেওয়ার জন্য লিভার চাপ দেয়, তখন সেটি ঘুরে একটি ভালভ খুলে দেয় এবং ফুয়েল চলতে থাকে। কিন্তু এই অংশটিকে জায়গায় ধরে রাখে মাত্র কয়েকটি বল বেয়ারিং। যখন গাড়ির ট্যাঙ্ক পূর্ণ হয়, তখন ফুয়েল নজলের সেই মুখটি ঢেকে দেয়, ফলে বাতাস টানা বন্ধ হয়ে যায়। তখন সিল করা চেম্বারের মধ্যে এক ধরনের ভ্যাকিউম তৈরি হয়। এই ভ্যাকিউম মেমব্রেনটাকে টেনে তোলে, যার ফলে বল বেয়ারিংগুলো নিচে পড়ে যায়। এর ফলে পুরো লিভার সিস্টেমটি পড়ে যায় এবং ফুয়েলের প্রবাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এই ব্যবস্থা এত নিখুঁতভাবে কাজ করে যে এর মাধ্যমে অতিরিক্ত এক ফোঁটা ফুয়েলও পড়ে না, যা জ্বালানির অপচয় রোধ করে এবং পরিবেশ দূষণ কমায়। 70-এর দশকে গাড়িগুলো আরও ফুয়েল এফিশিয়েন্ট হয়ে ওঠে। এর ফলে আগের মতো ঘন ঘন গ্যাস স্টেশনে যাওয়ার প্রয়োজন কমে যায় এবং এর ফলস্বরূপ ধীরে ধীরে গ্যাস স্টেশনের সংখ্যাও কমতে শুরু করে। কিন্তু এক শতাব্দীর প্রকৌশল প্রচেষ্টায় এই স্টেশনগুলো এখন হয়ে উঠেছে অত্যন্ত নিরাপদ, নির্ভরযোগ্য এবং দৈনন্দিন জীবনের একটি নিতান্ত সাধারণ অংশ। আপনার মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই তথ্যগুলো আপনার ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, হ্যাপি এক্সপ্লোরিং।